আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এসএসসি পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আলোচনা শুরু হোক। অধ্যায়ের নাম বল, যার ইংরেজি নাম ফোর্স। এটি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় পদার্থবিজ্ঞানের। তৃতীয় অধ্যায় বল। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। পদার্থবিজ্ঞান মানেই প্র্যাকটিক্যাল। তো আমরা বাস্তব জীবনের উদাহরণ সেট করে দিয়ে আজকের পড়াগুলো আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বলে এই চ্যাপ্টারের শুরুতে যেটি আমাদের সর্বপ্রথম জানা জরুরি সেটি হচ্ছে জড়তা। জড়তার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, নামটি অপরিচিত মনে হলেও আমরা সবাই জড়তার সাথে পরিচিত। সুতরাং এই জড়তা সম্পর্কে একটু আমরা ক্লিয়ার হব। জড়তার সর্বপ্রথম আমরা সংজ্ঞাটি লিখে নিব, সংজ্ঞাটি জানব জড়তা কাকে বলে। তারপর আমরা বুঝবো। অর্থাৎ বস্তু চিরকাল যে অবস্থাতে আছে চিরকাল সেই অবস্থাতেই থাকতে চায়। বস্তুর এই যে ধর্ম, মানে যে অবস্থাতে আছে সেই অবস্থায় থাকতে চায় বা চাওয়ার যে ধর্ম, সেটাই হচ্ছে জড়তা। যেমন আমরা অনেক সময় আমাদের চারপাশকে কল্পনা করতে পারি। এটা আমাদের মনে করো চারপাশ, এখানে গাছপালা আছে, এটা স্থির, এ চিরকাল স্থির থাকতে চাই। যেমন আমার হাতে এই মার্কারটি এই অবস্থায় রাখছি, এ চিরকাল এই অবস্থায় থাকতে চায়। ছেড়ে দেওয়ার সময় পড়ে যায়, এটা ভিন্ন কথা, কিন্তু এ এখানেই থাকতে চায়, ছেড়ে দেওয়ার পরেও থাকতে চায়। এই চাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে সেই ধর্মটাই হচ্ছে জড়তা। যেমন চলন্ত একটা গাড়ি, চলন্ত বস্তু চিরকাল সে চলতেই থাকতে চায়, এই চাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে জড়তা। বা স্থির একটা বস্তু স্থির থাকতে চায়, এই চাওয়ার যে প্রবণতা এটাই হচ্ছে জড়তা। তো জড়তার সংজ্ঞা জানলাম। এখন আমরা জড়তা জানবো কত প্রকার। জড়তা হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে গতি জড়তা ও স্থিতি জড়তা। তাহলে স্থিতি জড়তা কাকে বলে? স্থির বস্তু, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় বা চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে স্থিতি জড়তা। যেমন আগে আমি উদাহরণ দিয়ে ফেলেছি, একটি স্থির বস্তু, যেমন ধরা যেতে পারে
কোনো একটা গাছ, গাছ আম গাছ আর কি, যাই হোক এটাই আম গাছ ধরে নিতে হবে। এখানে আম ধরে আছে, একটা আম ধরে আছে, এই আমটা স্থির অবস্থায় আছে, এই আমটা চিরকাল এই অবস্থাতেই থাকতে চায়। তারপর এই যে বোর্ড এখানে আছে, চিরকাল এই স্থিরভাবেই থাকতে চায়। এই যে বস্তু, এই বোর্ড, এই আম, এসবের যে স্থির থাকতে চাওয়ার যে ধর্ম, এটাই হচ্ছে স্থিতিজড়তা। অর্থাৎ সংজ্ঞাটা এরকমই হবে, শুধু এখানে হবে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকতে চায় বা চাওয়ার যে প্রবণতা, তাকে স্থিতিজড়তা বলে। গতিজড়তা তাহলে কি? ওই একই। কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায় বা চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে গতিজড়তা। যেমন আমি যদি এই মার্কারটিকে এভাবে ছুঁড়ে মারি, এটা চিরকাল মানে চলতেই থাকবে চাবে। বিভিন্ন কারণে, বায়ুমণ্ডলের বাতাসের বাধা, অভিকর্ষ ত্বরণ, এর কারণে হয়তোবা এটা চিরকাল ছুটবে না, কিন্তু ছুটতে চাওয়ার যে ধর্ম, সেটাই হচ্ছে জড়তা, গতি জড়তা। অর্থাৎ গতিশীল বস্তুর উপর যে জড়তা কাজ করে, সেটাই হচ্ছে গতি জড়তা। গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাই হচ্ছে গতি জড়তা। তো আমরা গতি জড়তা জেনে গেলাম। তো আরেকটা বিষয় আমাদেরকে স্মরণ রাখবো, সেটা হলো নিউটনের প্রথম সূত্র দ্বারা জড়তার পরিমাপ মানে ধারণা পাওয়া যায়। জড়তার ধারণা পাওয়া যায় এবং এই জড়তাকে পরিমাপ করতে হয় ভর দ্বারা। তাহলে কি হলো? ভর দ্বারা জড়তা পরিমাপ করা হয়। যেহেতু ভর দ্বারা জড়তা পরিমাপ করা হয়, ভরের একক কেজি, অর্থাৎ জড়তার এককও কেজি। যেহেতু ভরের একক কেজি, তো এই জড়তার একক কেজি। আচ্ছা, এখন আমরা আসি বলের সংজ্ঞা নিয়ে। বল কাকে বলে? বল হচ্ছে এমন একটা জিনিস যা কোনো স্থির বস্তু, এই যে একটা স্থির বস্তু, এর উপর যদি প্রয়োগ করা হয়, ওই বল হচ্ছে এমন একটা জিনিস যা একে গতিশীল করবে বা গতিশীল করার চেষ্টা করবে। এখানে যদি বল প্রয়োগ করা হয়, এফ এফ দ্য ফোর্স, এই বল প্রয়োগ করা হয়, তাহলে বল প্রয়োগ করার ফলে এটা গতিশীল হওয়ার চেষ্টা করবে, মানে এটা গতিশীল হবে আর কি, বা গতিশীল হওয়ার চেষ্টা করবে। এবং কোনো গতিশীল বস্তু যদি চলমান, কোনো গতিশীল বস্তু বা চলমান বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে এই বল এই গতিশীল বস্তুর গতির মানে গতির পরিমাণ কমাবে বা বাড়াবে, অর্থাৎ গতিশীল বস্তুর গতির ওপর প্রভাব সৃষ্টি করবে। সেটাই হচ্ছে বল। অর্থাৎ বলের সংজ্ঞা কি? যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা
করার চেষ্টা করে এবং কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটায় তাকে বল বলে। অর্থাৎ কোনো একটা স্থির বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে স্থির বস্তুটি গতিশীল হওয়ার চেষ্টা করবে। যেমন আমরা যদি দেখি রাস্তায় যদি কোনো ট্রাক থাকে স্থির অবস্থায় থেমে থাকা ট্রাক এই ট্রাকটির ইঞ্জিন যখন স্টার্ট দেওয়া হয় ট্রাকটির ইঞ্জিন একটি বল প্রয়োগ করে এবং ট্রাকটি সামনের দিকে অগ্রসর হয়। অর্থাৎ বল কি করলো, বলে স্থির ট্রাকের উপর ক্রিয়া করে এই ট্রাককে গতিশীল করলো। আবার গতিশীল কোনো ট্রাককে কি করে, ব্রেক হচ্ছে ঘর্ষণ বল। এই যে একটা ট্রাক গতিশীল এই ট্রাককে যখন ড্রাইভার ব্রেক করে বা ব্রেক কষে তখন ব্রেকের দ্বারা যে ঘর্ষণ বল উৎপন্ন হয় সেই ঘর্ষণ বল ট্রাককে থামিয়ে দেয়। তার মানে এই গতিশীল ট্রাকের গতির পরিবর্তন করা হলো, এটাই বল। বল মূলত দুই প্রকার, একটি হচ্ছে মৌলিক বল ও লব্ধ বল। মৌলিক বল কি, যে বল সৃষ্টিতে যে বলের মধ্যে অন্য কোনো বল থাকে না, অর্থাৎ যে বল স্বতন্ত্র, যে বলের সমন্বয়ে যেসব বলের সমন্বয়ে অন্য কোনো বলের সৃষ্টি হয় সেটাই হচ্ছে মৌলিক বল। অর্থাৎ যেই বল যে বল যে বল যে বল যে বলের মধ্যে অন্য কোনো বল থাকে না, সরি একটু কেমন যেন হয়ে গেল। মৌলিক বলটা কি, যে বলটা নিজেই স্বতন্ত্র, যে বলের মধ্যে অন্য কোনো বলের মিশ্রণ থাকে না। অর্থাৎ যে সকল বলকে একে অপরের সাথে যে সকল বল দ্বারা অন্য কোনো বল সৃষ্টি হয় সেটা হচ্ছে মৌলিক বল। আর লব্ধ বল কি, লব্ধ বল হচ্ছে একাধিক মৌলিক বলের সমন্বয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে লব্ধ বল। মৌলিক বল, এই মহাবিশ্বে মৌলিক বল হচ্ছে হলো চারটি। মৌলিক বল চারটি, সেগুলো কি কি? এক, মহাকর্ষ বল। দুই, তড়িৎ চুম্বকীয় বল। দুর্বল নিউক্লিয় বল। এবং ফাইনালি 4 নাম্বার সবল নিউক্লিয় বল। এই সৃষ্টি জগতে এই চারটি বলই শুধুমাত্র মৌলিক বল, অর্থাৎ এই বল সমূহ মৌলিক। এসবের ভিতর অন্য কোনো বলের অন্য কোনো বলের মিশ্রণ নাই। এই মহাকর্ষ বলগুলোকে কোনো না কোনো ভাবে সমন্বয় করে অন্যান্য যে বল পাওয়া যায় সেগুলো হচ্ছে লব্ধ বল। এখন আমরা এই বল চারটা সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু জানবো।
সর্বপ্রথম জানবো মহাকর্ষ বল। মহাকর্ষ বল কাকে বলে? এই মহাবিশ্বে যে দুইটি বস্তু, এই মহাবিশ্বের যে কোনো স্থানের অবস্থান করা দুইটি বস্তু একে অপরকে যে আকর্ষণ করে, একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ বল। অর্থাৎ এই মার্কার এবং এই মার্কার, এইটা এইটাকে এবং এইটা এইটাকে আকর্ষণ করে, একটা দুর্বল বলে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ বল। অর্থাৎ মহাবিশ্বের মধ্যে সকল বস্তুই আকর্ষণ করে অন্য একটা বস্তুকে। অর্থাৎ এর সংজ্ঞাটা হবে মহাবিশ্বের যে কোনো দুটি বলের মধ্যকার যে কোনো দুটি বস্তু মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। যেমন পৃথিবী, সূর্য, এই সূর্য পৃথিবীকে আকর্ষণ করে, পৃথিবী সূর্যকে আকর্ষণ করে, এবং এই পৃথিবীর মধ্যে পৃথিবীর নিজে আমি যে মানুষ এখানে দাঁড়ায় আছি, আমাকে সে তার কেন্দ্রের দিকে টানে। এবং এই যে দুইটা বস্তু মার্কার দেখে মনে হচ্ছে যে ইয়ে হয় না, কিন্তু এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ ধর্মী একটা বল কাজ করে। এই মার্কার দুইটার মধ্যে বা এই বোর্ডের মধ্যে, মার্কারের মধ্যে বা চারপাশে যা কিছু আছে, যত বস্তু আছে, সবগুলো একে অপরকে আকর্ষণ করে। সেই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ বল। এখন এই মহাকর্ষ বলের বৈশিষ্ট্যটা একটু জানি। মহাকর্ষ বলের বৈশিষ্ট্য, এক নাম্বার, এই বল সর্বদা আকর্ষণ ধর্মী। এই বল সর্বদা আকর্ষণ ধর্মী। এই বল প্রকৃতির সব থেকে দুর্বল বল। গ্রাভিটন, গ্রাভিটন নামক কণার বিনিময়ে এই বল সৃষ্টি হয়। তাহলে আমরা এর পরের বলটি সম্পর্কে এখন একটু আলোচনা করি, সেটা হলো তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বল কাকে বলে? যে কোনো দুইটি চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তাহাকে তড়িৎচুম্বকীয় বল বলে। অর্থাৎ
এখানে একটি চার্জ, এখানে একটি চার্জ, দুইটা পজিটিভ পজিটিভ চার্জ একে অপরকে বিকর্ষণ করে। এই যে এই দুইটা চার্জের মধ্যবর্তী যে বিকর্ষণ বল, এটাই হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। আবার বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এই যে আকর্ষণ বল, এটাই হলো তড়িৎচুম্বকীয় বল। অর্থাৎ দুইটি চার্জের মধ্যে অবস্থিত আকর্ষণ বা বিকর্ষণ বলই হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। এর বৈশিষ্ট্যগুলো কি কি, সংজ্ঞাটা আমি লিখলাম না। বৈশিষ্ট্য আরেকবার প্রয়োজনে বলছি, দুইটি চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলই হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। এর বৈশিষ্ট্য কি? 1 নম্বর, এই বল আকর্ষণ অথবা বিকর্ষণ ধর্মী হতে পারে। মহাকর্ষ বলের ক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গেছি, ওখানে এটাও হবে যে মহাকর্ষ বলের আরেকটা বৈশিষ্ট্য হতো এই বলের পাল্লা অসীম, এবং এখানকার বৈশিষ্ট্যের ক্ষেত্রেও এটা সেম। তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রেও ওই একই বৈশিষ্ট্য, এই বলের পাল্লা অসীম। তারপর কি, এই বল মধ্যাকর্ষণ বলের তুলনায় 10⁻36 গুণ শক্তিশালী। তারপর ফোটন, ফোটন নামক কণার এই বল সৃষ্টি হয়। তাহলে মহাকর্ষ বল গেল, তড়িৎচুম্বকীয় বল গেল। ফোটন, ফোটন হচ্ছে আলোর কণা। ফোটন হচ্ছে আলোর আলোর কণায় হচ্ছে ফোটন। আলোর কণার ভর নেই, ভরবিহীন আলোর কণাই হচ্ছে ফোটন। দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে আমরা জানবো। দুর্বল নিউক্লিয় বল কাকে বলে? অস্থিতিশীল নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসটি, যে পরমাণুর নিউক্লিয়াস স্থিতিশীল নয়, সেই অস্থিতিশীল পরমাণুর নিউক্লিয়াসে যে বল ক্রিয়া করে সেটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। যেমন স্থিতিশীল কোণগুলো, যেগুলোর অষ্টক বা দ্বিত পূর্ণ থাকে, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে যেগুলো নিষ্ক্রিয় গ্যাস, শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসগুলোই স্থিতিশীল। নিষ্ক্রিয় গ্যাস বাদ দিয়ে অন্য সকল পরমাণু অস্থিতিশীল বলা যায়। অর্থাৎ অস্থিতিশীল নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল বিদ্যমান, সেটি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে সংজ্ঞাটি আমরা লিখি, অস্থিতিশীল নিউক্লিয়াসের তাকে দুর্বল নিউক্লিয় বল বলে।
তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। এই দুর্বল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য আমরা জানব। এর বৈশিষ্ট্য: এক নাম্বার, এই বল সর্বদা আকর্ষণধর্মী। দ্বিতীয়ত, এই বল মহাকর্ষ বল থেকে শক্তিশালী কিন্তু তড়িৎচুম্বকীয় বল থেকে দুর্বল। এই বলের পাল্লা 10⁻18 মিটার। এই বল উৎপন্ন হয় কিভাবে? বিটা ক্ষয়ের ফলে। বিটা ক্ষয়ের ফলে এই বল সৃষ্টি হয়। তাহলে গেল দুর্বল নিউক্লিয় বল। এটা আমরা কোনটা জানলাম? এটা আমরা জানলাম দুর্বল নিউক্লিয় বল। এটা ছিল দুর্বল নিউক্লিয় বল। তাহলে অস্থিতিশীল নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এগুলো হলো বৈশিষ্ট্য। এখন আমরা জানবো সবল নিউক্লিয় বল। সর্বশেষ যে বল সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল কি? সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে সংজ্ঞা একই, শুধুমাত্র এখানে স্থিতিশীল। অর্থাৎ স্থিতিশীল নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে সবল নিউক্লিয় বল বলে। সবল নিউক্লিয় বল বলে। সবল নিউক্লিয় বলের মধ্যে বৈশিষ্ট্য: এটাও সর্বদা আকর্ষণধর্মী, শুধু এগুলো চেঞ্জ হবে। এই বলের পাল্লা 10⁻15 মিটার। মেসন নামক কণার বিনিময়ে এই বল সৃষ্টি হয়। মেসন নামক কণার বিনিময়ে এই বল সৃষ্টি হয়। এই বল প্রকৃতির সব থেকে শক্তিশালী বল। তাহলে সবল নিউক্লিয় বল প্রকৃতির সব থেকে শক্তিশালী বল। এই গেল 4টি মৌলিক বলের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। আচ্ছা,
লব্ধ বল কাকে বলে? লব্ধ বল আগেই বলছি, একাধিক মৌলিক বলের সমন্বয়ে যে বল গঠন হয় সেটাই হচ্ছে লব্ধ বল। এই মৌলিক বলগুলো ছাড়াও আরো এক প্রকার বল আছে, সেগুলো হচ্ছে বলকে আরো ভাবে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে স্পর্শ বল, অস্পর্শ বল। এখন আমরা স্পর্শ বল সম্পর্কে একটু জানি। স্পর্শ বল, যে বল উৎপন্নের ক্ষেত্রে দুইটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন হয় তাহাকে স্পর্শ বল বলে। যে বল সৃষ্টিতে দুইটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন হয়, এমন বল কি হতে পারে? টান বল, ঘর্ষণ বল। ঘর্ষণ বলে ব্রেক যখন করা হয়, ব্রেক প্যাডেলের মাধ্যমে চাকার হচ্ছে ড্রামে ব্রেক শু যায়। এই যে চাকা যখন ব্রেক প্যাড চাপা হয়, এই যে এখানে দুইটা ব্রেক শু থাকে, এগুলো স্প্রিং দিয়ে আটকানো থাকে। এদিক দিয়ে একটা সিস্টেম থাকে, হাইড্রোলিক হলে তেল থাকে, মেকানিক্যাল ব্রেক হলে, আচ্ছা ওগুলো পরের বিষয়। যে কোনো একটা সিস্টেমে যখন ব্রেক করা হয় এগুলো মিলে যায়, মিলে দিয়ে চাকার এই যে ড্রামের সাথে সেটে যায়, এই যে একেবারে এইভাবে লেগে যায়, লেগে গিয়ে চাকাকে থামানোর চেষ্টা করে। এই যে ঘর্ষণ বল, দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয়, অর্থাৎ একটি বস্তু আর একটি বস্তুর সাথে প্রত্যক্ষভাবে লেগে যায়, এটাই হচ্ছে স্পর্শ বল। তাহলে স্পর্শ বলের উদাহরণ কি হলো? ঘর্ষণ বল, টান বল। টান বল একটি দড়ি দিয়ে আমি টানতেছি, এটা প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ দুইটি বস্তুর যে বল সৃষ্টিতে দুইটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন হয় তাহাকে স্পর্শ বল বলে। আচ্ছা, তাহলে অস্পর্শ বল কাকে বলে? অস্পর্শ বল কাকে বলে? যে বল সৃষ্টিতে প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন হয় না তাকে অস্পর্শ বল বলে। যেমন কি হতে পারে? গাছে ঝুলন্ত একটা সরি অভিকর্ষ বল। এই যে গাছে ঝুলন্ত একটা আম, ওই আমটাকে আমি ঢেল দিলাম, বিন্দুচ্যুত করলাম, সে আমটা এমনি পড়ে যাচ্ছে, তাকে স্পর্শ কোনো দুইটি বলের সরাসরি প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন হলো না, এটাই হচ্ছে অস্পর্শ বল। তাহলে অস্পর্শ বলের উদাহরণ কি? অভিকর্ষ বল। অভিকর্ষ বল এটা হচ্ছে অস্পর্শ বল। আচ্ছা, স্পর্শ গেল, অস্পর্শ গেল। এখন হচ্ছে সাম্য বল। সাম্য বল, বলের সাম্যতা সম্পর্কে আমরা জানবো। বলের সাম্যতা, একাধিক বল যখন একটি বস্তু, এই বস্তুর উপর যখন একাধিক বল ক্রিয়া করবে, যেমন এই একটি বস্তু এর উপর এদিক থেকে F1 একটা ফোর্স বল ক্রিয়া করতেছে, আবার এদিক থেকে F2 একটি ফোর্স ক্রিয়া করতেছে, এবং এই বলকে ধরে নেওয়া গেল ডাব্লু, এটা ওজন বল নিচের দিকে ক্রিয়া করতেছে, এবং একে ঠিক একইভাবে উপর দিকে একটা বল দিয়ে F3 দিয়ে টেনে ধরে রাখা হয়েছে। এবং এই একটি বস্তুর উপর এই চারটি বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর কোনো অবস্থানের পরিবর্তন না ঘটে, অর্থাৎ বস্তুর এই যে বলগুলোর লব্ধি যদি শূন্য হয়, অর্থাৎ কোনো দিকেই যদি বস্তুর স্মরণ না ঘটে, অর্থাৎ বস্তুর যদি কোনো ত্বরণ সৃষ্টি না হয়, তাহলে সেটি বলের সাম্যতা। শুধু চারটি বলই যে তা না, দুইটি বল দিয়েও হতে পারে, তিনটি বল দিয়েও হতে পারে, অর্থাৎ একাধিক বল। তাহলে এটার সংজ্ঞাটি কি হবে?
কোনো বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগের ফলে বলের লব্ধি মানে যোগফল, এই যে একাধিক বল প্রয়োগ করলাম এগুলোর যোগফল যদি শূন্য হয়, অর্থাৎ কোনো দিকেই গেল না, বল সমান হয়ে গেল, বলের লব্ধি যদি শূন্য হয়, অথবা বস্তুতে কোনো ত্বরণ সৃষ্টি না হয়, তবে তাকে সাম্য বল বলে। এবং এই যে অবস্থাটা সৃষ্টি হলো এটাই হচ্ছে বলের সাম্যতা। অর্থাৎ বলের সাম্যতা এরকম, বলের সাম্যতার ক্ষেত্রে আমরা জানলাম সাম্য বল। সাম্য বল এখানে উপরে হেডিং দেওয়া যেতে পারে বলের সাম্যতা। অসাম্য বল কি, এখানে সংজ্ঞাটা এখান থেকে আমরা নিতে পারি। অসাম্য বল কোনো বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগের ফলে বলের লব্ধি শূন্য না হয় অথবা বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়, তবে তাকে অসাম্য বল বলে। দেখা গেল কোনো একটা বস্তু, এই যে স্থির বস্তু একে এদিক থেকে একটা বল দেওয়া হলো F1, এদিকে ওজন আছে W, এদিক থেকে আরেকটা বল দেওয়া হলো F2। দেখা গেল তারপরেও বস্তুটি নিচের দিকে চলে আসতেছে, তার মানে বস্তুতে ত্বরণ সৃষ্টি হচ্ছে। অথবা এই যে লব্ধি, এই বলগুলো দিয়ে একে অপরকে বলগুলো ক্যান্সেল করতে পারে, মানে এই বলগুলো একে অপরকে বিরুদ্ধে কাজে লাগতে পারেনি, এই বলগুলোর বিরুদ্ধে নিচের দিকে বল সক্রিয় হয়ে বস্তুটি নিচের দিকে চলে এসেছে, অর্থাৎ বলের লব্ধি শূন্য হয়নি। এক্ষেত্রে এটা অসাম্য বলের উদাহরণ। অসাম্য বল গেল। এখন আমরা জানবো বলের একটু বল সম্পর্কে মোটামুটি আইডিয়া শেষ, ধারণা নেওয়া। এখন আরেকটু জিনিস জানবো, সেটা হলো বল একটি লব্ধ রাশি। কারণ দ্বিতীয় অধ্যায় থেকে আমরা প্রমাণ করছিলাম বল F সমান ma। এই একটি বলের মধ্যে, বল রাশির মধ্যে ভর আছে এবং ত্বরণ আছে, অর্থাৎ একাধিক রাশি রয়েছে, একাধিক রাশির মিশ্রণ, অর্থাৎ বল একটি লব্ধ রাশি। আবার বল একটি ভেক্টর রাশি। কারণ বলকে নির্দেশ করতে দিক এবং মান উভয়ের প্রয়োজন হয়, মান দিক উভয়ের প্রয়োজন হয়, সেজন্য বল একটি ভেক্টর রাশি। বলের একক কি? বলের এসআই একক নিউটন। আবার সংজ্ঞা থেকে প্রাপ্ত একক, এই যে সংজ্ঞা বলের যে হচ্ছে সূত্রের দিকে একটু লক্ষ্য করি, F সমান
এম এ, অর্থাৎ ভরের একক কেজি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ সমীকরণ থেকে প্রাপ্ত একক কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমরা বলতে পারি বলের উদাহরণ দেওয়ার ক্ষেত্রে 10 নিউটন বল অথবা 10 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বলের পরিমাণ। বলের পরিমাণ বোঝাতে 10 নিউটন বল, 10 নিউটন বললেও বলের পরিমাণ বোঝাবে, 10 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বললেও বলের পরিমাণকেই বোঝাবে। এখন আসি মাত্রা। বলের মাত্রা এগুলো আমরা মুখস্থ করব না, অনেকে মুখস্থ করে, মুখস্থ না করে আমরা সমীকরণ থেকে বের করব বলের মাত্রা। যখন মাত্রা বের করব তখন অবশ্যই আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো। এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে এফ, এফ তে বল সমান সমান সূত্রটা লিখে নেব আমরা, এম এ বল সমান এম, অর্থাৎ বড় হাতের এম এ সমান, আচ্ছা কিছুক্ষণ এভাবেই থাকুক। এম ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে বেগের হার, আবার বেগ হচ্ছে সরণের হার। অর্থাৎ এ সমান ভি বাই টি, আবার এম ভি সমান এস বাই টি, আবার নিচে টি। অর্থাৎ আমরা লিখতে পারি এম এর জন্য বড় হাতের এম, এস এর জন্য এস যেহেতু সরণ, সরণ দূরত্ব, দূরত্বের জন্য এল, টি, এই টিটা কিন্তু আসলে নিচে চলে আসছে, এস বাই টি সমান সমান এস বাই টি স্কোয়ার। আর টাইমের ক্ষেত্রে লেখা যায় বড় হাতের টি, সেটাকে যেহেতু নিচে আছে এবং এই নিচের টিটাকে উপরে নিতে গেলে টি ইনভার্স টু দিতে হবে। এটাকে আবার এভাবে লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায় এস টি ইনভার্স টু। এই টির পরিবর্তে বড় হাতের টি ইউজ হবে, সুতরাং এল টি ইনভার্স টু। এটাই হচ্ছে বলের মাত্রা। তাহলে বলের মাত্রা এইটা, এভাবে আমরা বের করবো, আবার মনে রাখলেও সুবিধা, এমসিকিউ পরীক্ষায় আসলে সরাসরি লিখে দেবো যে এম এল টি ইনভার্স টু বলের মাত্রা। তো দেখতে দেখতে 43 মিনিট মনে হয় পার হয়ে গেছে। তো আগামীকাল আর অল্প একটু আছে, অল্প একটু আগামীকালকের ক্লাস নিয়ে শেষ করে দিব। বাকি থাকলে হচ্ছে ভরবেগ, তারপর সংঘর্ষ, তারপর ঘর্ষণ, সংরক্ষণশীলতা, এই কয়টা মোটামুটি বাকি থাকলো। এই 3-4টা আগামীকাল ইনশাল্লাহ শেষ করব, এবং এই কয়টার মাধ্যমে আগামীকালকের অধ্যায় শেষ হবে, এবং তারপর থিওরি শেষ হওয়ার পর আমরা ইনশাল্লাহ বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব ইনশাল্লাহ। এই অধ্যায়ে যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে ইনশাল্লাহ তারপর প্র্যাকটিস করব। সুতরাং আজকের আমরা এখানেই শেষ করি, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে।
আর জানি না, আমি বোঝানোর চেষ্টা করছি, হয়তো অনেক জায়গায় ল্যাকিংস আছে, আমার জানার অভাব আছে, আরও বেশি জানতে হবে। সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কেমন লাগছে একটু কমেন্ট করবেন। যদি মনে করেন যে আপনার কোনো বন্ধু বা কোনো ভাইয়ের উপকারে লাগতে পারে, যে এসএসসি পরীক্ষার্থী বা সামনে এসএসসি দিবে বা 9-10-এ পড়ে, তাহলে আপনি এটি শেয়ার করতে পারেন। এই আর কি। তো ভালো লাগলে লাইক দেবেন, একটু কমেন্ট করেন, কমেন্ট করলে একটু আগ্রহ বাড়ে। এই আর কিছু বলার নাই। বেশি বেশি দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।